time we had last night. The ribbon for your feelings. So when she suck my soul, I need some spiritual healing. Grab the ribbon for your feelings. So when she suck my soul, I need some spiritual healing. হাজারো লোকের কোলাহল সম্পূর্ণ ভিড়ের মাঝে প্রত্যেক বছরের মতন এই বছরও মিডিয়া প্রেস কনফারেন্সের মাইকে ও ক্যামেরার সামনে হাজির হলেন বিশ্ববিখ্যাত নাম্বার 1 ডায়মন্ড কোম্পানির মালিক কিম নামজুন সাহেব। এই বছর নিয়ে 5 বছর যাবৎ তার কোম্পানি বিশ্বের নাম্বার 1 কোম্পানির অ্যাওয়ার্ড জিতে আসছে। প্রত্যেক বছর তো তার ছেলেই নিতে আসে, এবার তিনি আসলেন এই অ্যাওয়ার্ড শোতে অ্যাওয়ার্ড নিতে। এই জন্য লাইট ক্যামেরা হাতে নিয়ে মিডিয়ার লোকেরা ব্যস্ত হয়ে পড়লো তার ছবি তোলার জন্য, যে এইবারই 5 বছরের প্রথমবার নিউজ পেপারে সোশ্যাল মিডিয়া অ্যাওয়ার্ড হাতে প্রত্যেক জায়গায় কিম নামজুন সাহেবকে দেখা যাবে। কারণ গত 4 বছর যাবতই তার ছেলে এই অ্যাওয়ার্ড নিতে আসছে। এই বছর কিম নামজুন সাহেবকে দেখে তাদের মনে হাজারো প্রশ্ন জমি আছে। মিডিয়ার লোক হওয়া সত্ত্বেও তার প্রশ্ন করতে পারলো না। অজানা ভয় আর আতঙ্কে নাকি নিজেদের যান বাঁচানোর ভয়, তাই তো মিডিয়ার লোকেরা কেউ কেউ জিওন্স ডায়মন্ড গ্রুপ কোম্পানির প্রত্যেকটা কোম্পানি নিয়ে সুনাম করতে ব্যস্ত, আবার কেউ কেউ এই বছরও অ্যাওয়ার্ড পাওয়ার শুভেচ্ছা দিতে ব্যস্ত। কারণ তারা ভালো করেই জানে এই জিওন্স কী জিনিস, তাই সেই ভয়ে কেউ বেশি একটা প্রশ্ন করছে না। আর এই জায়গায় যদি জিওন জাংকুক থাকতো, প্রশ্ন করার তো দূরের কথা, কারণ মুখ থেকে একটা টু শব্দও বের হতো না। একমাত্র তাদের প্রতিদ্বন্দ্বীরাই জানতে পারবে যে জিওন জাংকুক কী জিনিস, যে তার হিংস্রতা কতটা ভয়ঙ্কর। সেই জন্যই প্রতিদ্বন্দ্বিতা করার কারো সাহস জাগে না মনের মধ্যে। আর সেই জায়গায় তো তারা সামান্যতম মিডিয়া সাংবাদিকের লোক, তাদের ছোট থেকে ছোট ভুলের কারণে দুনিয়া থেকে মুছতে 1 সেকেন্ডও সময় লাগবে না এই জিওন জাংকুকের। তাই তারা ভয়ে আর কোনো প্রশ্ন করতে পারে না। আর সেখানে বসে থাকা কিম নামজুন সাহেব জনগণের মুখ থেকে বলা মিথ্যা প্রশংসা আর সুনামগুলো যেন আবেশেই তার গায়ে মেখে নিচ্ছে হাসি মুখে। তাকে এরকম কৌশল বিনিময় করতে দেখে হঠাৎই সাংবাদিকদের ভিড়ের মাঝ থেকে মেইলি কণ্ঠে কঠোর স্বরে কেউ একজন প্রশ্ন করে বসলো তাকে, আর কত দুর্নীতিবাজ করে মানুষের হক মেরে তাদেরই মিথ্যা প্রশংসা সুনাম নিজের গায়ে মেখে নিজের রেপুটেশন বাড়াবেন আপনি মিস্টার কিম নামজুন সাহেব? এরকম কোলাহলপূর্ণ পরিবেশের মাঝে সাংবাদিকদের মাঝ থেকে আসা এই প্রশ্নটা যেন পুরো পরিবেশটাকে একেবারে নিস্তব্ধ করে দিল। এই প্রশ্নটা শোনা মাত্রই সাথে সাথে কিম নামজুন সাহেবের মুখ থেকে যে হাসিটাই ছিল একেবারে নিমিষে উধাও হয়ে গেল। সেখানে থাকা উপস্থিত সাংবাদিক সহকারে প্রত্যেকটা মানুষের মুখ কি হা হয়ে আছে। এভাবে সরাসরি কিম নামজুন সাহেবকে কেউ প্রশ্ন করতে দেখে কিম নামজুন সহকারে সেখানে উপস্থিত থাকা প্রত্যেকেরই দৃষ্টি বিচরণ করছে প্রশ্নকারীকে দেখার জন্য। তখনই ভিড়ের মধ্য থেকে সুন্দর চিকন চাকন একজন রমণীকে সামনে এগিয়ে আসতে দেখে সবার দৃষ্টি তার উপর গিয়ে আটকালো। মেয়েটার পরনে একটা কালো শাড়ি ছিল, সেটাই যেন তার ভদ্রতার পরিচয় দিচ্ছে, আর গলায় থাকা আইডি কার্ডটা যেন তার সাংবাদিকের পরিচয় দিচ্ছে। মেয়েটার এত সাহস দেখে সাংবাদিক সহকারে আশেপাশের লোকেরা যেন একেবারে ভয়ে জমে আছে। তারপরেও মেয়েটা থামেনি। সে আবার বলতে লাগলো, আপনারা তো এতটুকুতে সীমাবদ্ধ না। আপনারা ড্রাগস ডিলার থেকে স্মাগলিং, গান এসব পাচার করে থাকেন, আর যে কত কত অনৈতিক কাজ করে থাকেন আপনার, তা একেবারে বলার বাইরে। আর আশ্চর্যের বিষয় হচ্ছে, যে জায়গায় পুলিশ আইনজীবীরা আপনাদেরকে গ্রেফতার করবে বা আপনাদের বিরুদ্ধে কিছু একটা পদক্ষেপ নেবে, সে জায়গায় আপনারা ক্ষমতার অপব্যবহার করে তাদের কি নিজেদের পকেটে রাখেন, নিজেদের ক্ষমতা ব্যবহার করে নিজেদের পাপগুলো আড়াল করে রাখেন। আর কতদিন এইভাবে চলবে? এমনকি মিডিয়া সাংবাদিকদেরও ছাড়েন না, যাতে আপনাদের বিরুদ্ধে এরা কথা বলতে না পারে। মেয়েটার মুখ থেকে এতগুলো কথা শুনে কিম নামজুন সাহেব তো তার দিকে ভয়ের চোখে তাকিয়ে রইল। তারপর চারদিকে চোখ বুলাতে দেখতে পেল যে সাংবাদিকদের লাইট ক্যামেরাগুলো তাদের দিকেই ফোকাস করা হয়েছে। সে তো নিশ্চিত তাদের এই প্রোগ্রামটা তো একেবারে লাইভে দেখানো হচ্ছে। তারপর তিনি পরিস্থিতিটাকে সামলানোর জন্য মৃদুকণ্ঠে মেয়েটাকে বলতে লাগলো, দেখো মা, তোমার মনে হয় কোনো এক জায়গায় ভুল হচ্ছে। তুমি আমার ম্যানেজারের সাথে কথা বলে কোনো একটা দিন অ্যাপয়েন্টমেন্ট রেখো, আমি তোমার সাথে একা নিরালা কথা বলবো। এখন এই মুহূর্তে এইসব প্রশ্ন করা বন্ধ করো, কারণ যে কোনো সময় আমার ছেলে আসতে পারে। ও আবার এসব পছন্দ করে না। ও তাহলে আপনার ছেলেও এই ইভেন্টে আসছে? তাহলে তো ভালোই হইল, যে সবাই জানতে পারবে আপনাদের যে এই ভালো থাকার মুখোশের পিছনে কত বড় দুর্নীতিবাজদের চেহারা লুকানো আছে। আপনারা দিনের পর দিন জনগণদেরকে ধোঁকা দিয়ে আসছেন, সেটা তো জানার হক আছে না সবার? আর এটাও কি অস্বীকার করতে পারবেন যে আপনারা প্রত্যেক বছর দেশে ফিরেন অ্যাওয়ার্ড শোর জন্য, অ্যাওয়ার্ড নিতে, আপনাদের সাথে করে এসব আনেন না বা এই দেশে পাচার করেন না? মেয়েটার মুখ থেকে এরকম প্রশ্ন শুনে সাংবাদিকের লোকেরাও ক্ষিপ্ত হয়ে পড়ে এই প্রশ্নের উত্তর জানার জন্য।
পরিস্থিতি খারাপ হতে দেখে কিম নামজুন সাহেব মেয়েটাকে বলতে লাগলো, আমি তোমায় বলেছিলাম কিছু সময়ের জন্য চুপ হয়ে যেতে। আর তুমি প্রমাণ ছাড়া কথা বলো কি করে? তোমার কাছে কি প্রমাণ আছে আমাদের বিরুদ্ধে? তারপর মেয়েটা হালকা মুচকি হেসে প্রতিবাদী হয়ে বলতে লাগলো, এই কিম তাইয়ংতে প্রমাণ ছাড়া কারোর সাথে কথা বলে না। তখনই তের পাশ থেকে একটা ঠান্ডা পুরুষালী কণ্ঠ তার কানে ভেসে আসে। ও নাইস নেম মিস কিম তাইয়ংতে, আই লাইক ইট, ইউর অ্যাটিটিউড। তাহলে আপনার কাছে প্রমাণ আছে জিয়ন্সদের বিরুদ্ধে? লোকটার কথায় তে তার দিকে ফিরে তাকালো। দেখতে শুনতে বেশ লম্বা চওড়া আর একটু বেশি সুদর্শন বটে। দেখে তো কোনো সাধারণ মানুষ মনে হচ্ছে না। তার পোশাক আশাক দেখে, তার সাথে লোকটার শরীর থেকে আসা ঝাঁঝালো পারফিউমের গন্ধে তের দমটা যেন একেবারে বন্ধ হয়ে যাওয়ার মতন। লোকটাকে দেখে চিনা মাত্রই সাংবাদিকদের লাইট ক্যামেরা তার দিকে ঘুরে যায় আর তারা ব্যস্ত হয়ে পড়ে তার ছবি তোলার জন্য। কিছুক্ষণ আগে যেই কোলাহলপূর্ণ পরিবেশটা ছিল সেটা একেবারে নীরব পরিবেশে বদলে যায়। তখনই তে লোকটার দিকে তাকিয়ে বলতে লাগলো, হ্যাঁ আমার কাছে আছে যথেষ্ট পরিমাণে প্রমাণ, কিন্তু আপনি কে? হো আর ইউ? এবার সেখানে থাকা উপস্থিত সবাই অবাক হয়ে পড়ে মেয়েটার এতটা সাহস দেখে যে সে জিয়ন জাংকুককেই জিজ্ঞাসা করছে সে কে, তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে। জাংকুক যখন বুঝতে পারলো মেয়েটা তাকে চিনছে না, তখন সে বাম পাশের বুড়োটা হালকা কিঞ্চিত বাঁকা করে বলতে লাগলো, সত্যি তোমার সাহসের অনেক প্রশংসা করতে হয়। যার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করলা তারই চিনো না? তখন তেই বলে ওঠে, না আমি আপনাকে চিনি না। হো আর ইউ? আপনি কে? আমাকে না চিনাটাই স্বাভাবিক। আজ পর্যন্ত কেউ সাহস পায়নি আমার সাথে এভাবে কথা বলতে, আর তুমি প্রথম। এ কথাটা বলার সময় জাংকুক খুবই তীক্ষ্ণ আর বাজে দৃষ্টিতে পা থেকে মাথা অব্দি তের পুরো শরীরটা স্ক্যান করে নিল। তারপর নিচের ঠোঁটে হালকা বাইট করে ফিসফিসে বলতে লাগলো, পারফেক্ট। আর তে তো আশ্চর্য হয়ে লোকটার দৃষ্টিভঙ্গির দিকে তাকিয়ে রইল। আর এদিকে কিম নামজুন সাহেব ছেলেকে দেখা মাত্রই ঘটনাস্থলে পৌঁছে গেল। বাবাকে দেখা মাত্রই জাংকুক তেকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আজকের জন্য এতটুকুই, পরিচয় পর্ব থাক। তারপর তের দিকে তাকিয়ে হালকা ডেভিল স্মাইল করে সেখান থেকে চলে যায় তার বাবাকে নিয়ে। প্রথমবারের মতন কোনো মেয়ে সাংবাদিকের সাথে জিয়ন জাংকুককে কথা বলতে দেখে সাংবাদিকের লোকেরা তো কানা ঘষা শুরু করে দিয়েছে আর তের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। তে তো এর কিছুই বুঝতে পারছে না তার দিকে এভাবে লোকেরা তাকানোর কারণ। জিয়ন্সরা অ্যাওয়ার্ড নিয়ে বের হওয়ার সাথে সাথে ইভেন্টটা শেষ হয়ে যায়। তারপর তে বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এদিকে কিম নামজুন সাহেব বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ইভেন্ট থেকে বের হয়ে গাড়িতে বসে পড়লেন। বাড়িতে ফেরার পর থেকে সকাল থেকে এই অবধি মায়ের পাশে বসে তার মা লিসা বেগমের আহাজারি শুনে যাচ্ছে কিম নামজুন সাহেব। তার একই কথা, সে তার নাতিকে চায়, তার নাতিকে ছাড়া সে থাকতে পারবে না। আরেম যেন তার নাতিকে এনে দেয়। মাকে এত বোঝানোর পর এই পর্যায়ে মার মুখ থেকে এই কথা শুনে আরেম অনেকটাই বেশি বিরক্ত। আর তার পাশে দাঁড়িয়ে থাকা তার ওয়াইফ কিম সোকজিন শুধুই অন্যার আঁচলে মুখ লুকিয়ে কান্না করে যাচ্ছে। সকাল থেকে এই পর্যন্ত এইসব দেখতে দেখতে সে বিরক্ত। এমনকি তার মায়ের চক্করে পড়ে সে সকালে পরে থাকা পোশাকটাও পরিবর্তন করতে পারেনি। কিম নামজুন সাহেব একজন প্রভাবশালী বিজনেসম্যান হওয়ার সাথে সাথে একজন দায়িত্ববান স্বামী। সে তার ওয়াইফ কিম সোকজিনকে অনেক বেশি ভালোবাসে। তার থেকেও বেশি সে তার মাকে সম্মান করে আর যথেষ্ট পরিমাণের ভালোবাসে। আর তার একমাত্র ছেলে হচ্ছে জিয়ন জাংকুক, সেও তার ছেলেকে অনেক বেশি ভালোবাসে। তাই তো ছোট থেকে এই পর্যন্ত নিজের ছেলের কোনো আবদারই সে অপূর্ণ রাখেনি। যখন যেটা চেয়েছে, যেটারই জিদ করেছে, সেটা সামনে উপস্থিত করে দিয়েছে। তাই তো সেটার ভয়ঙ্কর পরিণতি এই মুহূর্তে তারা ভোগ করছে। তারপরেও ছেলেকে অতিরিক্ত ভালোবাসার কারণে কোনো কাজেই তাকে বাধা দিতে পারেন না তিনি। তাই তো আজও সে তার ছেলেকে বাধা দেয়নি। তা দেওয়ার প্রয়োজনই বোধ করলেন না, কারণ আজ তাদের জন্যই তার ছেলে একজন হৃদয়হীন জানোয়ারের ন্যায় পরিণত হয়েছে। তাই ছেলেকে বাধা দিয়ে দ্বিতীয়বার সেই ভুলটা করতে চাইলেন না তিনি। তে হচ্ছে তার একমাত্র ভাঞ্জি। সে তার ভাঞ্জিকে অনেক বেশি ভালোবাসে। তে জন্ম হওয়ার পরই সবাই তেকে তার কোলে তার বউ হিসেবে সম্বোধন করে তার কোলে দিয়েছে। তখন 10 বছর বয়সী জাংকুকের মনে তা এতটা বেশি গভীরভাবে প্রভাব পড়েছিল যে তখন তে বড় হওয়া অবধি জাংকুক তেকে নিজের আদর যত্নে রাখত। তাকে কোনো কিছুর কমতি দিত না, সবসময় তের আশেপাশে থাকত। বাড়ির সবাই তাদের দুজনের এত ভালোবাসা দেখে অনেক খুশি হতো। তারা তো আর বুঝতো না, তারা তো ভাই বোনের ভালোবাসা ধরে বসে থাকতো। জাংকুক তো আর বুঝতে পারেনি যেতে বড় হওয়ার সাথে সাথে তারা ওই বিষয়টা ভুলে যাবে। যখনই বুঝতে পারলো ততক্ষণে তার ফুফু আর ফুফা সড়ক দুর্ঘটনায় মারা গেল। তখন তের বয়স ছিল প্রায় 8 বছর। তখন জাংকুক যথেষ্ট পরিমাণে বুঝদার হয়ে গিয়েছিল। মেয়ে আর মেয়ের জামাইকে এভাবে মারা যাওয়াতে
জাংকুকের দাদি লিসা বেগম অনেকটাই ভেঙে পড়েন। তারপরে একমাত্র নাতিনের জন্য সেনসিটিভ হয়ে পড়েন। তারপর খুবই যত্নে বড় করতে লাগলো নিজের হাতের দিকে। আর যখনই তের প্রতি এতটা কেয়ারিং আর যত্নশীলতা দেখতে পেল জাংকুকের, তখন তো সে বিষয়টা ভালো করে বুঝে যায়। তারপরেই জাংকুককে তের কাছ থেকে আলাদা করতে থাকে তার দাদি। অতিরিক্ত মাত্রায় তার দাদিকে এরকম করতে দেখিয়ে জাংকুক তো অনেকটা বেশি ক্ষিপ্ত হয়ে যায়। তারপর সরাসরি সবার সাথে কথা বলে। নামজুন আর জিন যখন জানতে পারল, কারণ তারা এই কথাগুলো তো কবেই ভুলে গিয়েছে, তার ছেলে যে এইভাবে তার মনের মধ্যে গেঁথে রাখবে তারা বুঝতে পারেনি। তখন জাংকুককে হাজারবার ছোটবেলার কথা বলে বুঝালেও তাতে কোনো কাজ হয় না। সে তো একই জিদ নিয়ে বসে থাকে। আর তার দাদির একই কথা, জাংকুকদের কাছ থেকে 10 বছরের পরও সে এই সম্পর্ক মানে না, মানবেও না। জাংকুকও তখন তাদের কথা মানতে না পেরে তের প্রতি আরও বেশি অ্যাগ্রেসিভ আর কেয়ারিং হয়ে পড়ে বেশি। তখন জাংকুক তেকে কারোর সাথে খেলতে দেয় না, এক কথায় তেকে বাড়ির মধ্যে বন্দি করে রাখে। আর তে তার কথা না শুনলে তেকে অনেক মারতে থাকে। একদিন রাত্রে তো জাংকুক এক পর্যায়ে অতিরিক্তই করে ফেলে, যে তেকে বাইরে খেলতে যাওয়ার কারণে বেসমেন্টের মধ্যে সারা রাতই বন্দি করে রাখে এই অন্ধকারে। তার সাথে তের আবার অন্ধকারের ফোবিয়া রয়েছে। তখন সে অন্ধকার সহ্য করতে না পেরে সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর লিসার সহকারে জিন আর নামজুন তেকে সেখান থেকে বের করে। সে দুর্ঘটনার কারণে তে 2 দিন যাবৎ অজ্ঞান ছিল। তখন তো আরএম অনেক চিন্তায় পড়ে যায়, না ছেলের কথা ফেলতে পারছে, না মায়ের অবাধ্য হতে পারছে। তারপর বাধ্য হয়ে মাকে বুঝিয়ে শুনিয়ে জাংকুকের সাথে চুক্তিবদ্ধ হয়ে তাকে নিয়ে আমেরিকায় ফিরে গেল। চুক্তিটা এরকম ছিল যে যখনই তের 18 বছর পূর্ণ হবে তখনই জাংকুকের হাতে থেকে তুলে দেওয়া হবে। ততদিনে জাংকুককে তের কাছ থেকে দূরে থাকতে হবে। জাংকুক তো প্রথমে এই প্রস্তাবে রাজি হতে চায়নি। এক প্রকার জোরাজুরি করে তাকে নামজুন সাহেব এই চুক্তিতে রাজি করেন। তারপর জোর করে আমেরিকাতে সাথে করে নিয়ে যায়। তারপর থেকে জাংকুক এরকম হয়ে যায়। মায়ের সাথে 10 বছর যাবৎ কোনো কথা বলেনি জাংকুক, আর বাবার সাথে শুধু কথা বলেছে শুধু বিজনেস বিষয়ে, যদি বেশি দরকার হয়। এদিকে আরএম সাহেব মায়ের এরকম আহাচারিতে বিরক্ত হয়ে মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি যা চাইছেন তাই তো হয়েছে, যার জিনিস এখন সে নিয়ে গেছে, এখন আহাচারি করলে তো সে জিনিস আর ফিরে আসবে না। জিন যাও, খাবার প্লেটটা নিয়ে আসো। জিনকেও এভাবে কান্না করতে দেখে আরএম বলতে লাগলো, তোমার আবার কি হয়েছে? স্বামীর হুকুম পেতেই জিন সাথে সাথে ছুটে গেল তা পালন করতে। তারপর ভাতের প্লেটটা হাতে পেতেই কিম নামজুন সাহেব নিজের হাতে ভাত মেখে মাকে খাওয়াতে লাগলো। কালকোটের ন্যায় ঘুটঘুটে অন্ধকার এক আবদ্ধ রুমের কোণে হাতে পায়ে শিকল পরিত অবস্থায় তেকে অচেতন অবস্থায় সেখানে ফেলে রাখা হয়েছে। পুরোটা রুম জুড়ে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে আছে। কোনো আলো বাতাস ঢুকার তো দূরের কথা, কোনো মানুষের নিঃশ্বাসটুকু বাইরে যাওয়া একেবারে অসম্ভব। এমন এক স্থানেতে কতটুকু সময় যাবৎ অচেতন অবস্থায় আছে তা ধারণা করা যাচ্ছে না। এই অন্ধকার আবদ্ধ রুমের মাঝে তেকে ব্যতীত আরো একজনের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। একটু পরপর ঘন ঘন নিঃশ্বাসের শব্দে তার আর মুখে থাকা জ্বলন্ত সিগারেটের আঙ্গারটা যেন তার উপস্থিতিটাকে আরো ভালোভাবে জানান দিয়ে যাচ্ছে। আর লোকটার উপস্থিতিটা ঠিক তের সামনে থাকা সোফার মধ্যে। সেখানে বসে লোকটা ঘন ঘন নিঃশ্বাসের সাথে একের পর এক সিগারেটটি নিয়ে যাচ্ছে। এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে থাকার কারণে তার চেহারার রিফ্লেকশন কিছুই বোঝা যাচ্ছে। তারপর হঠাৎই কিছু হাত ভর্তি ছবি সাথে সাথে আগুন জ্বালিয়ে দিল। এই অন্ধকার রুমে আগুন জ্বালানোর কারণে তার চেহারার রিয়েকশন কিছুটা বোঝা গেল। এই মুহূর্তে তার চোখ দেখে মনে হচ্ছে যে জ্বলন্ত অগ্নিলাভা কিন্তু তার চোখ থেকে বের হয়ে যাওয়ার মতন। অতিরিক্ত রাগে তার চোখ এত পরিমাণ লাল হয়ে আছে। আর হাতে থাকা ছবিগুলোর দিকে তাকাতেই তার চোয়ালের রোগগুলো একটু পরপর ফুলে ফুলে উঠছে। অতিরিক্ত রাগে তার চেহারাটা একেবারে রক্তিম বর্ণ ধারণ করেছে। এই মুহূর্তে তাকে অনেকটাই বেশি হিংস্র লাগছে। তারপর ততক্ষণ যাবতীয় ছবিগুলো হাতে নিয়ে রাখলো যতক্ষণ না তা পুড়ে একেবারে ছাই হয়ে যাচ্ছে। এই কাজগুলো করে যেন তার মনটা কোনো রকমভাবেই শান্ত করতে পারছে না সে। তারপরে উত্তেজিত হয়ে পাশে থাকা টেবিলের উপর থেকে মদভর্তি গ্লাসটা হাতে নিয়ে অচেতন তের মুখে সম্পূর্ণটা ঢেলে দিল। তারপর গ্লাসটা পূর্বের নিয়ে রেখে দিয়ে তারপরে এই অন্ধকারের মধ্যেই ধাপধুপ কয়েক পা ফেলেই রুমের এক কর্নারের রেলিংয়ের উপর হাত রেখে দাঁড়িয়ে পড়ল। অতিরিক্ত রাগে রেলিংয়ের উপর থাকা হাতটা তার কাঁপতে থাকে। দৃষ্টি তার সামনে থাকা লোহিত মহাসাগরের দিকে, যেখান থেকে দৃষ্টি বোলালে দূর দূরান্ত পর্যন্ত লোহিত মহাসাগরের উত্তেজিত ঢেউ ছাড়া আর কিছুই দেখা যাবে না। আর তে তো কখনই ধারণা করতে পারবে না তার উপস্থিতিটা ঠিক কোন জায়গায় আছে। এদিকে তের জ্ঞানটা ফিরে আসে মুখের ওপর এরকম দুর্গন্ধ জাতীয় তরল কিছু পেয়ে। এরপর ভালোভাবে হুঁশ ফিরতেই নিজের হাতে পায়ে শিকল পরিহিত অবস্থায় দেখে আর চারদিকটা এরকম অন্ধকার দেখে তে তো অনেকটা বেশি প্যানিক করতে থাকে, কারণ সে অন্ধকার সহ্য করতে পারে না।
ভয়ে সাহায্যের জন্য ডাকাডাকি আর আর্তনাদ করতে থাকে। আমি এখানে কেন? আর এই রুম এত অন্ধকার কেন? কেউ কি এখানে আছো? প্লিজ দয়া করে এই রুমটাকে আলোকিত করে দাও। আমার অনেক ভয় লাগে অন্ধকার। কেউ কি আছো? আর আমার হাতে পায়ে শিকল কেন? প্লিজ আমাকে ছেড়ে দাও। আমার অন্ধকার অনেক ভয় লাগে। প্লিজ কেউ রুমটাকে আলোকিত করে দাও। আমি অন্ধকারে থাকতে পারি না। কেউ কি আছো? আত্মীর করা আর্তনাদ যেন জাংকুক তৃপ্তি সহকারে অনুভব করছে। সেটা যেন তাকে প্রশান্তিক শান্তি দিচ্ছে। জাংকুকের অবস্থানটা ঠিক আগের মতনই। তার মন চাইছে তে এতটুকু না, আরও আর্তনাদ করুক। এদিকে তো তের ভয়ে আর্তনাদ করতে করতে তার নাজেহাল অবস্থা। মুখ থেকে আর আর্তনাদ করার শক্তিটুকু তার নেই। তারপর হঠাৎই রুমের মাঝখানের বাতিটা জ্বলতেই, এরপর রুমটা কিছুটা আলোকিত হতেই কিছুটা নিশ্চিত হয়। তারপর এদিক ওদিক নজর ঘুরাতেই দেখতে পেল যে রুমের এক কোণে একজনের ছায়ামূর্তি দেখা যাচ্ছে। তারপর আবারও ডাকাডাকি করে অনুরোধ করতে থাকে তার হাতে পায়ে শিকল যেন খুলে দেওয়া হয়। সে বাসায় যাবে, তার নানি তার জন্য অপেক্ষা করছে। সে তো কারো ক্ষতি করেনি, তাহলে তাকে এভাবে বেঁধে রাখা হচ্ছে কেন? তের কথাগুলো শুনে জাংকুক এক পা দু পা করে তের দিকে অগ্রসর হতে থাকে। তারপর ছায়ামূর্তিটা তার সামনে আসতেই তার চেহারাটা যেন একেবারে তের সামনে স্পষ্ট। তে তো লোকটার চেহারা দেখা মাত্রই প্রচণ্ড পরিমাণে ভয়ে গুটিসুটি মেরে বসে। যে জিয়ন জাংকুক তাকে এখানে নিয়ে আসবে। তারপর তার ছেলের হাসি দিয়ে জাংকুক বলতে লাগলো, মিস কিম তাইয়ং তে তখন তো অনেক প্রতিবাদী সাজছিলেন, এখন আপনার প্রতিবাদিতা কই? এখন আপনাকে আমার হাত থেকে কে বাঁচায়? আমার ব্যাপারে এইসব বলার আগে একবার আপনাকে আমার ব্যাপারে জানা আর ভাবার দরকার ছিল। এর পরিণতি তো আপনাকে ভুগতেই হবে। আপনার ফ্যামিলির মধ্যে আপনার নানি আছে, যাকে আপনি অনেক বেশি ভালোবাসেন, তাই না মিস কিম তাইয়ং তে? নানির কথা শুনতেই তে হাউমাউ করে কান্না করে জাংকুকের পা ধরে রিকোয়েস্ট করতে থাকে তার নানিকে যেন কিছু না করে। স্যার স্যার প্লিজ, আমার নানি ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই। তার বদলে আপনি যা বলবেন আমি তাই শুনবো। প্লিজ দয়া করে আমার নানিকে কিছু করবেন না স্যার। আমি আপনার পায়ে পড়ি, দরকার পড়লে আমাকে যে শাস্তি দিবেন আমি সেটা মাথে পেতে নেব। তারপর জাংকুকে একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, না সেটা কি করে হয়? তোমার মতন একটা ফুলকে আমি কি করে কষ্ট দিতে পারি? যাও, তোমার নানিকে ছেড়ে দিলাম। তোমাকে কষ্ট দিলে তো আমারও তো কষ্ট হবে। তোমার মতন ফুলকে তো ভালোবাসার ছোঁয়ায় আগলে রাখতে হয়, তাই না তে? এ কথাটুকু বলার সময় জাংকুক তে ঠোঁটে হালকা স্লাইড করতে থাকে। তা দেখে বিরক্ত বোধ হইতে এক ঝটকায় জাংকুকের হাতটা তার ঠোঁট দিকে জড়িয়ে ফেলল। এই পর্যায়ে তের কাছে জাংকুকের নিয়ত কোনো কিছুই ভালো টিকছে না। তারপর সে সরাসরি জাংকুককে জিজ্ঞাসা করলো, কি চান আপনি? গায়ে হাত দিচ্ছেন কিসের জন্য? তের এরকম তেজ দেখে জাংকুক মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, বেশি কিছু না, জাস্ট ওয়ান নাইট স্ট্যান্ড। জাংকুকের কথা বলতে না বলতেই তের মুখ থেকে এক গাদা থুতু জাংকুকের মুখে পড়ল। তারপর তে উত্তেজিত হয়ে বলতে লাগলো, লজ্জা করে না একজন অসহায় মেয়ের সুযোগ নিতে? যখন ইচ্ছা তখনই তাদের মান সম্মান নিয়ে খেলবেন। সমাজে আপনাদের মতন কিছু লোকের জন্যই মেয়েরা কলঙ্কিত হয়। ঘরে কি মা বোন নেই? থাকলে তো এই কথা কখনো কোনো মেয়েকে বলতেন না। এই পর্যায়ে জাংকুকের মাথা রাগে আগুন হয়ে গেল। তারপর দাঁত কটমট করে বলতে লাগলো, ঘরে তো মা আছে কিন্তু বউ নেই শোনা। তারপর হাত দিয়ে মুখটা মুছতে মুছতে বলতে লাগলো, কাজটা একেবারেই ঠিক করনি। ওই বুড়ি তোমার এমন কি তাবিজ করলো যে আমার এই তোমার মাথা থেকে ঝাইরা ফালাই দিল? তাই তো বলি আমাকে না চিনার কারণ। ওই বুড়িরে তো আমি পরে দেখানি। এই 10টা বছর অনেক কষ্ট করছি তোমারে ছাড়া, একটা রাতও আমার ঘুম হয় নাই। চিন্তা করো না, এখন থেকে তোমারে হারার আর ভয় আমার থাকবো না। এর আগে যা করছো এর হিসাব বাদ, কিন্তু এই মুহূর্তে করছো এর ঠিক করো না। এর হিসাব তো তোমাকে মেটাতেই হবে। আমি চাই না তোমার প্রতি রাখতে, কিন্তু তুমি বাধ্য করো তোমার উপর রাগ দেখাতে। এখন তোমার সাথে বাসর করে এই 10 বছরের হিসাব মেটাবো তোমার সাথে। সো রেডি ফর বাসর বিলাস। একথা বলেই জাংকুক সাথে সাথে তেকে কাঁধে তুলে এই অন্ধকার রুম থেকে অন্য একটা রুমের মধ্যে নিয়ে যায়। তারপর রুমের মধ্যে ঢুকতেই সাথে সাথে রুমের দরজাটা বন্ধ করে তেকে খাটের উপর ছুঁড়ে মারল জাংকুক। তারপর প্রচণ্ড রাগে হিংস্র কৌশল নিয়ে আচরণ করতে লাগলো জাংকুক। তারপরে একটানে জাংকুক তের শরীরে থাকা শাড়িটা খুলে ফেললো। আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ঝাঁপিয়ে পড়লো তের শরীরের উপর। এদিকে তো তে নিজেকে ছুটানোর জন্য ছটফট করতে থাকে, কিন্তু কোনোভাবেই জাংকুকের কাছ থেকে নিজেকে আলাদা করতে পারছে না তে। তেকে এতটা ছটফট করতে দেখি তের হাতে থাকা শিকলটা খাটের সাথে বেঁধে দিল জাংকুক, যাতে তার কাছে ব্যাঘাত না ঘটে। তারপর এতটা অ্যাগ্রেসিভভাবে কিস করার কারণে তে ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। সে ব্যথায় তে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিয়েছে।
তাতেও জাঙ্কুকের কোনো মায়া হয় না। তারপর জাঙ্কুক নেশালা দৃষ্টিতে তের দিকে তাকিয়ে অস্পষ্ট সুরে ঘন ঘন নিঃশ্বাসের সাথে বলতে থাকে, তে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। যদি কোনো ভুল করে থাকি আগের থেকে সরি। এই 10 বছরের আবেগ আর কন্ট্রোল করা যাচ্ছে না আমার পক্ষে। এই কথাটুকু বলেই জাঙ্কুক সাথে সাথে তের ব্লাউজটা একটারে ছিঁড়ে ফেলে, তার সাথে তার নিচে থাকা পেটিকোটটাও খুলে ফেলে। এই মুহূর্তে তে জাঙ্কুকের চোখের সামনে একেবারে উন্মুক্ত। আহ তে, তুমি আমায় একেবারে পাগল বানিয়ে দিয়েছো। এখন আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। একথা বলে জাঙ্কুক সাথে সাথে নিজে আন্ড্রেস হয়ে তের বুকের মাঝে মুখ ডুবিয়ে দিল। এত জোরে জোরে ফাইট করার কারণে তে অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছে। স্যার স্যার প্লিজ আপনার পায়ে পড়ি, আমায় ছেড়ে দেন প্লিজ স্যার প্লিজ, আল্লাহর দোহাই আমায় ছেড়ে দেন। এদিকে কে শুনে কার আর্তনাদ। তারপর জাঙ্কুক উইদাউট পারমিশন ছাড়াই এই 10 বছরের আবেগ নিয়ে তের মধ্যে আম্মা The ribbon, fuck your feelings. The way she suck my soul, I need some spiritual healing. Grab the ribbon, fuck your feelings. The way she suck my soul, I need some spiritual healing. The ribbon, fuck your feelings. The way she suck my soul, I need some spiritual healing. Grab the ribbon, fuck your feelings. The way she suck my soul, I need some spiritual healing. তের মাঝে ডুব দেওয়ার পর ঠিক কত ঘন্টা পর জাঙ্কুকের হুঁশ ফিরলেও জাঙ্কুক তা নিজেও জানে না। ততক্ষণে তে জ্ঞান হারিয়ে ফেলেছে। ওই অবস্থায় দেখতে পেল যে তে অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে পুরো বিছানা রক্তে ছোপ ছোপ দাগ হয়ে আছে আর এখনো ব্লিডিং হচ্ছে। তারপরেও জাঙ্কুক 1 মিনিটের জন্য থামলো না। তারপর ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে বলতে লাগলো, উফ তে শোনা, তুমি ভার্জিন হইবা আমি তো বুঝতে পারি নাই, বাট আমার তো হয়নি। এতটুকুতেই হাঁপায় গেলা আর সারা জীবন আমারে সামলাইবা কি কইরা, কারণ তোমার হাজবেন্ড তো অনেক হর্নি পারসন শোনা। তারপর জাঙ্কুক ততক্ষণ থামলো না যতক্ষণ না সে নিজেই স্যাটিসফাই হচ্ছে। তারপর জাঙ্কুক নিজে স্যাটিসফাই হতে তারপর নিজের গাটা বিছানার সাথে এলিয়ে দিল। তারপর বলতে লাগলো, এবার তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। এখন তুমি শুধু আমার তে, শুধুই এই জীবন জাঙ্কুকের।